সালটা ছিল 2061 এবং গোটা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং, ওয়াইল্ড ফায়ার, সুনামি, ভূমিকম্প এবং ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েই চলেছে এবং মানুষের বেঁচে থাকা একেবারে দায় হয়ে গিয়েছে, যার একমাত্র কারণটা হচ্ছে সূর্যের আকৃতি আরো বড় হয়ে যাচ্ছে, যে কথাটির মানে আমরা সূর্যের অনেক কাছে চলে আসছি এবং যার ফলে পরের 100 বছরে আমাদের এই পৃথিবীর কোনো কক্ষপথ বলে কিছু থাকবে না। একই সাথে প্রায় 300 বছর পরে আমাদের এই সৌরমণ্ডল বলেও আর কিছু থাকবে না। তাই মানুষদের এই ভয়ানক বিপদ থেকে বাঁচতে হলে কোনো একটা উপায় ভাবতে হবে, কারণ এই বিপদটি কোনো সাধারণ বিপদ নয়। আর যার ফলে এই গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশ একত্রিত হয়ে যায় এবং তারা একটি সংগঠন তৈরি করে, যেটির নাম হচ্ছে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট। এবং তারা একটি অদ্ভুত উপায় বার করেছে যে পৃথিবীকে আমাদের এই সৌরমণ্ডল থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া, যেটা এক টাইপের কঠিন কাজ হলেও অসম্ভব নয়। গোটা পৃথিবী জুড়ে ন্যাচারাল রিসোর্সগুলোকে গ্যাদার করা হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় লাইক নিউ ইয়র্ক, বার্লিন, গাজা, প্যারিস এই স্থানগুলিতে এক একটি করে বৃহৎ আকার থ্রাস্টার ইঞ্জিন বসানো হয়েছে, যেটি আমাদের এই পৃথিবীকে পুশ করে আমাদের এই সৌরমণ্ডলের বাইরে নিয়ে যাওয়া হবে। এরকম গোটা পৃথিবীতে 1000খানা থ্রাস্টার ইঞ্জিন বসানো হয়েছে, যেগুলিকে বলা হয় আর্থ ইঞ্জিন, যেগুলি আমাদের এই পৃথিবীকে ঠেলে একটি ভিন্ন সিস্টেমে নিয়ে যাবে। 4.2 লাইট ইয়ার্স অর্থাৎ আলোকবর্ষ দূরে একটি সিস্টেম রয়েছে, যেটির নাম হচ্ছে আলফা সেঞ্চুরি। সেটি একটি ভিন্ন সৌরমণ্ডল আর সম্ভবত পৃথিবী সেখানে সার্ভাইভ করতে পারবে। আর এই আর্থ ইঞ্জিনগুলো চালিয়ে পৃথিবীকে সেই সিস্টেমে নিয়ে যাওয়া হচ্ছে। এই সম্পূর্ণ মিশনটি কমপ্লিট করতে লাগবে 2500 বছর। তবে এই প্রজেক্টটিকে সাকসেসফুল করতে আমাদের পৃথিবীর এই রোটেশনটিকে বন্ধ করতে হবে, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। তবে এর ফলে পৃথিবীতে আরো কিছু ভয়ানক বিপর্যয় দেখা যায়। পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ লাইক সুনামি দেখা যায়, আর যার ফলে আর্থ সারফেসটি সম্পূর্ণভাবে বসবাসের জন্য অযোগ্য হয়ে গিয়েছে। তবে মানুষ এটির থেকেও বাঁচার একটি উপায় বার করে নিয়েছে। গোটা পৃথিবীতে মাটির থেকে কয়েক কিলোমিটার নিচে আন্ডারগ্রাউন্ড সিটিজ বানানো হয়েছে, অর্থাৎ মাটির নিচে শহর, যেখানে এই সম্পূর্ণ প্রজেক্টটি কমপ্লিট না হওয়া পর্যন্ত মানুষ সেখানে সার্ভাইভ করতে পারবে, অর্থাৎ যতদিন পৃথিবী তার গন্তব্যস্থলে না গিয়ে পৌঁছাচ্ছে। আর এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে দ্য ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট। সো শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2019 সালের একটি চাইনিজ সায়েন্স ফিকশন সিনেমা, যেটির নাম হচ্ছে দ্য ওয়ান্ডারিং আর্থ, সেটিকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করব। স্টোরিটা রয়েছে একটু কমপ্লেক্স এবং যেহেতু এটি একটি সায়েন্স ফিকশন সিনেমা, তাই আমি রিকোয়েস্ট করবো যে আমার বলা ডিটেলসগুলো একটু মন দিয়ে শুনবেন। গল্পের দুটি স্থানকে মেইনলি ফোকাস করা হয়েছে, একটা হচ্ছে আমাদের পৃথিবী আর একটা হচ্ছে একটি স্পেস স্টেশন, যেটিকে বলা হয় নেভিগেশন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটি পৃথিবীর বাইরে থেকে আমাদের এই পৃথিবীর যাত্রাপথটিকে নিয়ন্ত্রণ করবে। গোটা বিশ্বের সায়েন্টিস্টরা এক হয়ে সেই বড় স্পেস স্টেশনটি বানিয়েছে, যেটি এই মহাকাশ থেকে পৃথিবীর উপর নজর রাখবে। গল্পের মেইন ক্যারেক্টারগুলির নাম মাথায় রাখবেন। একজন হচ্ছে পেইকিয়াং, যে হচ্ছে একজন অ্যাস্ট্রোনট। তার একটি ছেলে রয়েছে যার নাম হচ্ছে লিউ। তবে লিউ যখন ছোট ছিল, পেইকিয়াং তখনই তার ছেলেকে ছেড়ে সেই স্পেস মিশনে চলে গিয়েছে এবং লিউকে বর্তমানে তার ঠাকুরদা অর্থাৎ যার নাম হচ্ছে জিয়াং সে দেখাশোনা করে। লিউয়ের একটি বোন রয়েছে যার নাম হচ্ছে হ্যান। সো 17 বছর কেটে গিয়েছে, লিউ এখন অনেক বড় হয়ে গিয়েছে, একসাথে তার বোনও যথেষ্ট বড় হয়ে গিয়েছে। আমরা একটা সিনে খেয়াল করতে পারি, লিউ তার বোনকে স্কুল থেকে বার করে নিয়ে একটি ভিন্ন জায়গায় নিয়ে যায়। সেখানে রয়েছে একটি স্মাগলার এবং লিউ তার বোনকে নিয়ে আর্থ সার্ফেসে যেতে চায়। তবে সেটা খুব একটা ইজি কাজ একদমই না, কারণ কোনো প্রপার স্যুট ছাড়া আর্থ সার্ফেসে একদমই যাওয়া সম্ভব না। তাই লিউ সেই স্মাগলারের কাছে গেছে সেই ড্রেসটিকে স্মাগল করতে এবং পরিবর্তে লিউ তাদের একটি জিনিস দেয়, যেটি এক টাইপের ক্যাপসুল, যেটি ভূমিকম্প এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে পারে। বল সেই ডিভাইসটির ব্যাপারে একটু পরে জানতে পারবেন। সো আর্থ সার্ফেসে যাওয়ার জন্য প্রত্যেকটি লোকের নিজস্ব আইডি প্রয়োজন। তবে লিউ এবং তার বোন দুজনেই ছোট এবং তাদের বাইরে যাওয়ার জন্য সেই আইডি নেই, তাই তারা সেই স্মাগলারের কাছে গেছে একটি ফেক আইডি বানাতে। তবে সেই স্মাগলার যখন জানতে পারে যে তারা দুজন মিথ্যে কথা বলছে, অর্থাৎ তারা দুজন পার্মানেন্টলি আর্থ সার্ফেসে যাচ্ছে, মানে তারা কোনোদিন রিটার্ন আসবে না, তারা ধাওয়া করে। তবে লিউ এবং তার বোন চালাকি করে সেখান থেকে বেরিয়ে যায়। তারা এক রকমের এলিভেটরে চড়ে আর্থ সার্ফেসে গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পাই বাইরে বরফ পড়ছে এবং প্রচন্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে চারপাশের জিনিসগুলো জমে যাচ্ছিল, আর যার কারণে তাদের সেরকম একটি প্রোটেক্টিভ স্যুট দরকার ছিল, কারণ সাধারণভাবে কোনো মানুষ বাইরে জ্যান্ত থাকতে পারবে না। বাইরে বেরোনোর পর লিউ একটি ট্রান্সপোর্ট ভ্যান চুরি করে, একটি গাড়ি যেটি ছিল তার ঠাকুরদার, এবং সে তার ঠাকুরদার আইডি দিয়ে সেই গাড়িটি সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে সেই স্পেস স্টেশনে আমরা লিউয়ের বাবা অর্থাৎ পেইকিয়াংকে দেখতে পাই। তার একটি রাশিয়ান বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ম্যাকারভ, যে তাকে একটি ফেয়ারওয়েল পার্টির জন্য একটি ভডকা গিফট করে, অর্থাৎ অ্যালকোহল। তবে লিউ সেটা নেয় না, তাই ম্যাকারভ লিউয়ের স্পেস স্যুটের মধ্যে সেটিকে লুকিয়ে রাখে। অ্যাকচুয়ালি আমি তখন ফেয়ারওয়েল পার্টি এই কারণে বললাম, কারণ পেইকিয়াং তার মিশনটি কমপ্লিট করে নিয়েছে। প্রায় 17 বছর ধরে সে এই স্পেস স্টেশনের মধ্যে রয়েছে এবং গতকাল রয়েছে চাইনিজ নিউ ইয়ার, যেটা চাইনিজের একটি বড় ফেস্টিভ্যাল। এবং পেইকিয়াং ফাইনালি এত বছর পর বাড়ি ফিরবে এবং সে তার ছেলেকে দেখবে। যদিও তার ছেলে তার বাবা পেইকিয়াং এর উপর একদমই খুশি নয়, বিকজ সে ছোটবেলায় তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। অন্যদিকে লিউ এবং হ্যানকে পুলিশে গ্রেফতার করে নেয়, কারণ লিউ একটি ফেক আইডি দিয়ে ওই বড় ট্রান্সপোর্ট ভ্যানটি চালাচ্ছিল। তাদের দুজনকে জেলে পুরে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের সাথে সাক্ষাৎ আরেকজন মানুষের যার নাম হচ্ছে টিম। লিউয়ের ঠাকুরদা অর্থাৎ যার নাম ছিল জিয়াং, সে লিউকে সেখান থেকে বেইল অর্থাৎ রেস্কিউ করাতে আসে। আমরা খেয়াল করি জিয়াং একটি পুলিশকে ঘুষ দেয় যাতে তারা লিউকে ছেড়ে দেয়, তবে সেই পুলিশটি ঘুষ নেয় না।
না এবং একই সাথে সে তার ঠাকুরদাকেও জেলে পুরে দেয় এবং তারা প্রত্যেকে সেই জেলে এখন বন্দী। তবে সেই মুহূর্তে একটি আনএক্সপেক্টেড জিনিস ঘটে। পৃথিবীর যাত্রাপথেই তাদের সামনে পড়ে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ, যার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেকটাই বেশি। কথাটির মানে এটা যে জুপিটার পৃথিবীকে নিজের কাছে টানতে থাকে, যার ফলে পৃথিবী তার যাত্রাপথটি থেকে সরে যায়। একই সাথে জুপিটারের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পৃথিবীতে নানা রকম বিপর্যয় দেখা যায়। প্রথম হচ্ছে পৃথিবীতে ভূমিকম্প হয়। একই সাথে সেই যে আর্থ ইঞ্জিনগুলো ছিল যেটি আমাদের এই পৃথিবীকে একটি ভিন্ন গ্যালাক্সিতে নিয়ে যাচ্ছিল, সেই আর্থ ইঞ্জিনগুলি বন্ধ হয়ে যায়। সেই জেলে অবস্থিত লিউ, তার বোন এবং তার ঠাকুরদা কোনোভাবে সার্ভাইভ করে। তাদের সাথে রয়েছে সেই নতুন ছেলেটি যার নাম হচ্ছে টিম। তারা সেখান থেকে বেরোনোর পর সেই ট্রান্সপোর্ট কারটি নিয়ে সেখান থেকে ভেগে পড়ে। লিউয়ের বাবা অর্থাৎ পেইকিয়াং যখন জানতে পারে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, সে সাথে সাথে জিয়াং এর সাথে কন্ট্যাক্ট করে যে সে এবং তার ছেলেরা কেমন আছে। একই সাথে সে জানিয়ে দেয় যে একটি নিয়ারেস্ট আন্ডারগ্রাউন্ড সিটিজ রয়েছে, সেখানে যাতে তারা চলে যায়, অর্থাৎ এই ভূমিকম্প থেকে তারা যেখানে সেফ থাকবে। তবে তাদের যাত্রাপথে একটি রেস্কিউ টিম তাদের থামিয়ে দেয়। অ্যাকচুয়ালি সেই রেস্কিউ টিমটি তাদের থেকে একটি হেল্প চাইছিল, কারণ তাদের কাছে ছিল একটি ট্রান্সপোর্ট ভ্যান। সেই রেস্কিউ টিমের কাছে ছিল একটি লাইটার কোর, যেটি সাহায্যে সেই ফিউশন ইঞ্জিন অর্থাৎ আর্থ ইঞ্জিনগুলোকে রিঅ্যাক্টিভ করা যাবে। যেমনটা আমি বলেছিলাম যে ভূমিকম্পের কারণে সেই আর্থ ইঞ্জিনগুলি বন্ধ হয়ে গিয়েছে, তবে সেই আর্থ ইঞ্জিনগুলিকে নতুনভাবে চালু করতে গেলে প্রয়োজন হচ্ছে সেই লাইটার কোরগুলি। আর সেই রেস্কিউ টিমটি সেই লাইটার কোরটি সেই ট্রান্সপোর্ট ভ্যানের মাধ্যমে নিয়ে যেতে চায়। তারা সেই লাইটার কোরটিকে আর্থ ইঞ্জিন 01-এ নিয়ে যেতে চায়, যেটি হ্যাংজৌতে অবস্থিত। তারপর তারা যাত্রাপথে একটি অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায়। আসলে সেটা কোনো অদ্ভুত জায়গা নয়, সেটা ছিল সাংহাই সিটি। সেটি চায়নার একটি বিখ্যাত শহর, যেটি সম্পূর্ণভাবে বর্তমানে জমে গিয়েছে। আসলে একটু আগে যেটা আমি বলেছিলাম যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ করে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে সুনামি দেখা দিয়েছিল, আর যার ফলে এই বৃহদাকার শহরগুলি সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। একই সাথে সেই জলগুলি এখন জমে গিয়েছে, যার ফলে সেগুলিকে দেখতে একদম পাহাড়ের মতন লাগছিল। অন্যদিকে যখন পেইকিয়াং জানতে পারে যে তার পরিবার একটি অন্য স্থানে রয়েছে, অর্থাৎ তারা কোনো আন্ডারগ্রাউন্ড সিটিতে যাচ্ছে না, পেইকিয়াং বুঝতে পারে যে এই মিশনটি খুবই খতরনাক, যার ফলে তার পরিবারের জীবনে চলে যেতে পারে। তারপর পেইকিয়াং আন্ডারগ্রাউন্ড আর্থ সোসাইটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে সেই মুহূর্তে সেই স্পেস স্টেশনটির যে এআই রয়েছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নাম হচ্ছে মস, সে পেইকিয়াং এর সমস্ত অ্যাক্সেস বন্ধ করে দেয়। মসকে এই গল্পের একটি ভিলেন বলা যেতে পারে, যার কারণটি একটু পরেই জানতে পারবেন। আর একই সাথে মস কিন্তু কোনো মানুষ না, যেমনটা আমি আগে বললাম যে সে কিন্তু একটা এআই। পেইকিয়াং একটি স্লিপ ট্যাঙ্কের মধ্যে ছিল, অর্থাৎ যেটির মধ্যে সে হাইবারনেশনে যাবে। তবে তৎক্ষণাৎ সে যখন জানতে পারে যে তার পরিবারের লোকেরা বিপদে রয়েছে, সে সেই ট্যাঙ্ক থেকে বেরোনোর চেষ্টা করছিল। তবে মস সেই ট্যাঙ্কটিকে ওপেন করে না, সে উল্টে হাইবারনেশন গ্যাসের মাধ্যমে সে পেইকিয়াংকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানে এখান থেকে বোঝা যায় যে মস কাউর অর্ডার কিন্তু শুনছে না, বরং সে নিজে থেকে ডিসাইড করছে যে কি করতে হবে। অপরদিকে পৃথিবীতে লিউ, তার বোন হ্যান এবং তার ঠাকুরদা সেই ট্রান্সপোর্ট গাড়িটি নিয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে রয়েছে সেই রেস্কিউ টিম এবং তাদের সাথে থাকা সেই লাইটার কোরটি। তারা খেয়াল করে আকাশ থেকে একটি কার্গো প্লেন উড়ে যাচ্ছে, যেটির মধ্যে সম্ভবত কোনো সমস্যা হয়েছে এবং সেটি একটি পার্শ্ববর্তী এলাকায় গিয়ে ক্র্যাশ করে। তবে সেই প্লেনটির কারণে সেখানে একটি ডিজাস্টার দেখা যায়, যার ফলে তাদের সেই ট্রান্সপোর্ট কারটি একটি জায়গায় গিয়ে ফেসে যায়। তবে তারা খেয়াল করে যে সেখানে একটি বড় বিল্ডিং রয়েছে, সেটি সম্পূর্ণভাবে ইন্ট্যাক্ট, এবং তারা ডিসাইড করে সেই বিল্ডিং এর মধ্যে দিয়েই তারা মেন সার্ফেসে গিয়ে পৌঁছাবে। তারা সেখানে একটি এলিভেটর স্পেসের মাধ্যমে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল এবং তাদের সাথে ছিল সেই লাইটার কোরটি, যেটি যথেষ্ট ভারী এবং সেটা নিয়ে উপরে ওঠা খুবই কঠিন কাজ। তবে একই সাথে সেই বিল্ডিংটি এতদিন ধরে অ্যাবান্ডন হয়ে পড়েছিল, যার ফলে সেই বিল্ডিংটি আস্তে আস্তে ধসে পড়তে থাকে। সেখানে লিউ এবং তার বোন সম্পূর্ণভাবে ফেসে গিয়েছিল। তবে সেই মুহূর্তে তার ঠাকুরদা, যার নাম হচ্ছে জিয়াং, সে নিজেকে স্যাক্রিফাইস করে। সে তার নাতি এবং নাতনিকে বাঁচিয়ে দেয় এবং নিজে সেই বিল্ডিং এর মধ্যে ফেসে যায়। আমরা খেয়াল করি তার হেলমেটটি ভেঙে গিয়েছে, অর্থাৎ সেটি অকেজো হয়ে গিয়েছে এবং সে তার হেলমেটটি খুলে নেয়। আর যেমনটা বলেছিলাম, সে বাইরে এতটাই ঠান্ডা, যার ফলে জিয়াং সেই বরফে জমে মারা যায়। সেখানে আমরা কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। লিউয়ের যে বোন, যার নাম হচ্ছে হ্যান, সে অ্যাকচুয়ালি ছিল একজন অনাথ, যাকে জিয়াং রেস্কিউ করেছিল। চায়নাতে যখন একটি বড় সুনামি দেখা দিয়েছিল, তখন সে একটি ছোট্ট মেয়েকে রেস্কিউ করেছিল এবং নিজের পরিবারে তাকে একটি জায়গা দিয়েছে, আর সেই মেয়েটি হচ্ছে হ্যান। তারপর সার্ফেসে আসার পর লিউ এবং সেই রেস্কিউ টিমের মধ্যে যথেষ্ট ঝামেলা হয় এবং লিউ মনে করে সেই রেস্কিউ টিমের জন্যই তার ঠাকুরদা মারা গিয়েছে, যেটা অ্যাকচুয়ালি সত্যি ছিল। তাই সে ডিসাইড করে আর তাদের সাথে থাকবে না এবং সে তার বোন এবং তাদের সাথে থাকে সেই নতুন ছেলেটি, যার নাম হচ্ছে টিম, তাকে নিয়ে একটি ডিফারেন্ট জায়গায় চলে যায়। অন্যদিকে সেই স্পেস স্টেশনের মধ্যে আমরা দেখতে পাই যে পেইকিয়াং তার স্লিপ ট্যাঙ্ক থেকে বেরিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সে সেটিকে ভেঙে বেরিয়েছে, কারণ মস সেটিকে সম্পূর্ণভাবে লক করে দিয়েছিল। পেইকিয়াং সেখান থেকে বেরোনোর পর মস বাকি সাইন্টিস্টদেরও সেই ট্যাঙ্ক থেকে জাগিয়ে দেয় এবং সেখানে ছিল ম্যাকারোভ, অর্থাৎ তার সেই রাশিয়ান ফ্রেন্ড। এবং পেইকিয়াং তাকে জানায় যে খুব শীঘ্রই পৃথিবীকে জুপিটারের গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পূর্ণভাবে টেনে নেবে। আর অন্যদিকে যে এআই অর্থাৎ মস, সে সম্পূর্ণভাবে ম্যাল ফাংশন হয়ে গেছে। সে ঠিক মতন কারোর অর্ডার শুনছে না এবং সে নিজে থেকেই কাজ করছে। তাই পেইকিয়াং এবং ম্যাকারোভ ডিসাইড করে যে তারা কন্ট্রোল রুমে গিয়ে সেই সম্পূর্ণ স্পেস স্টেশনটিকে ম্যানুয়ালি কন্ট্রোল করবে। তবে সেই কাজটি ছিল খুবই কঠিন কাজ। পেইকিয়াং এবং ম্যাকারোভ যেহেতু মসের অর্ডার শোনেনি, যার কারণে মস সেখানে ইমার্জেন্সি সিকিউরিটি প্রোটোকল অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে সেই মহাশূন্যে পেইকিয়াং এবং ম্যাকারোভের উপর নানান বিপদ আসতে থাকে। এখানে বলা যেতে পারে মস দায়িত্ব নিয়ে তাদের উপর অ্যাটাক করছে। পেইকিয়াং সেখানে কোনোভাবে সার্ভাইভ করে এবং তার বন্ধু, যার নাম হচ্ছে ম্যাকারোভ, সে পেইকিয়াংকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে। তারপর পেইকিয়াং সেখান থেকে কোনোভাবে ম্যানুয়াল কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছায়। অন্যদিকে লিউ, হ্যান এবং টিম, তারা দুজন যাচ্ছে এবং তাদের যাত্রাপথে তারা সেই প্লেনটিকে খুঁজে পায়, যে কার্গো প্লেনটি ক্র্যাশ হয়ে গিয়েছিল। সেখানে তারা একটি সার্ভাইভারকে খুঁজে পায়, একজন ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে লি। এবং তার থেকে আমরা জানতে পারি যে সেই প্লেনটি যাচ্ছিল সুলাওয়েসি নামক একটি জায়গাতে এবং সেই প্লেনটির মধ্যে ছিল আরেকটি লাইটার
কোর, যেটির সাহায্যে সুলাওয়েসিতে অবস্থিত যে আর্থ ইঞ্জিনটি ছিল সেটিকে অ্যাক্টিভেট করা যাবে। অন্যদিকে সেই রেস্কিউ টিম খুব কষ্ট করে সেই লাইটার কোরটিকে নিয়ে যাচ্ছিল। তবে সেই মুহূর্তে আমরা জানতে পারি তারা যেখানে যাচ্ছিল অর্থাৎ হাংজৌতে যে আর্থ ইঞ্জিনটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে হয়েছিল একটি ভূমিকম্প, যার ফলে মাটির নিচ থেকে ম্যাগমা সেই সম্পূর্ণ স্থানটিকে নষ্ট করে দিয়েছে, আর একই সাথে তাদের যে মিশনটি ছিল সেটিও ফেইল্ড হয়ে গিয়েছে। তারা সেখানে সম্পূর্ণভাবে দিশেহারা এবং তারা জানে না এবার তারা কি করবে। তবে সেই মুহূর্তে সেখানে লিউ, তার বোন এবং সেই বাকি মানুষরা উপস্থিত হয় তাদের সেই ট্রান্সপোর্ট কারটি নিয়ে। তাদের গাড়িটির মধ্যে ছিল আরেকটি লাইটার কোর এবং তারা যাচ্ছে সুলাওয়েসিতে এবং তারা সেই রেস্কিউ টিমকে অ্যাসিস্ট করে তাদের সাথে সুলাওয়েসিতে নিয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি তখনই আমরা জানতে পারি পৃথিবীর মধ্যে যে আর্থ ইঞ্জিনগুলি বন্ধ হয়ে গিয়েছিল সেগুলিকে সাডেনলি রিঅ্যাক্টিভ করা হয়েছে, অর্থাৎ সেগুলো চালু হয়ে গিয়েছে আবার। তবে সুলাওয়েসিতে যে আর্থ ইঞ্জিনটি ছিল সেটিকে শুধু অ্যাক্টিভেট করা বাকি ছিল। তাই সেই রেস্কিউ টিম একই সাথে সেখানে অবস্থিত বাকি লোকেরা যাচ্ছে সুলাওয়েসিতে। তারপর তারা সবাই সেখানে গিয়ে উপস্থিত হয় এবং একই সাথে গোটা পৃথিবীর বাকি ইঞ্জিনগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তবে ততক্ষণে অনেক লেট হয়ে গিয়েছে। জুপিটারের গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই পাওয়ারফুল যে পৃথিবী তার অনেকটাই কাছে চলে এসেছে। সো আমি এখানে যদি পাতি কথায় বলি যে জুপিটার পৃথিবীকে সম্পূর্ণভাবে ধরে নিয়েছে এবং নিজের কাছে আকর্ষণ করছে, তাই পৃথিবীর আর সেখান থেকে বেরোনোর রাস্তা নেই। এই সম্পূর্ণ ব্যাপারটি পেই গ্যাং সেই কন্ট্রোল রুমে ঢোকার পর জানতে পারে, আর এবং সে বুঝতে পারে যে কেন মস কারোর অর্ডার শুনছিল না। অ্যাকচুয়ালি মস যে ছিল একটি এআই, তাকে সেইভাবেই ডাইরেক্ট করা হয়েছিল যে ইন কেস যদি ওয়ান্ডারিং আর্থ প্রজেক্ট যদি ফেল হয়ে যায়, মানে ব্যর্থ হয়ে যায় যদি, তাহলে অবভিয়াসলি একটি দ্বিতীয় প্ল্যান তাদের কাছে রাখতে হবে। সেই স্পেস স্টেশনের মধ্যে ছিল হাজারো হাজারো হিউম্যান এমব্রিওস, একই সাথে প্ল্যান্ট সিড অর্থাৎ গাছের বীজ এবং পশুদের ডিএনএ এবং ডিজিটাল লাইব্রেরি। সেই স্পেস স্টেশনটির সেকেন্ড মিশন, যেটির নাম ছিল হেলিওস প্রজেক্ট, সেটি অনুযায়ী সেই স্পেস স্টেশনটি একটি নতুন গ্রহ খুঁজতে থাকবে যতদিন না মানুষ নতুন করে সিভিলাইজেশন শুরু করতে না পারে। তাই সেই স্পেস স্টেশনটি পৃথিবীকে সেখানেই ফেলে রেখে একটি অন্য জায়গায় চলে যাচ্ছিল, কারণ পৃথিবীর সার্ভাইভ করার আর কোনো রাস্তা নেই। জুপিটার পৃথিবীকে সম্পূর্ণভাবে ধরে নিয়েছে এবং সম্ভবত এক সপ্তাহের মধ্যে জুপিটার এবং আর্থ দুজনে কোলাইড করবে, মানে একই সাথে তাদের ধাক্কা লাগবে। মর্স তারপর ইউইজির সাথে কন্ট্যাক্ট করে, অর্থাৎ ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট, এবং গোটা পৃথিবীর মধ্যে সে একটি ব্রডকাস্ট করে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেয় সত্যিটা যে এক সপ্তাহের মধ্যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই তারা তাদের শেষ সময়টি যাতে তাদের প্রিয়জনদের সাথে কাটিয়ে নেয়। অন্যদিকে লিউর মাথায় একটি আইডিয়া এসেছে, কারণ এরকম ভাবে হার মেনে নিলেও চলবে না। তার বাবা তাকে বলেছিল যে জুপিটারের গোটা অ্যাটমসফিয়ারটি হাইড্রোজেনে ভর্তি, তাই পৃথিবীর আর্থ ইঞ্জিনের মাধ্যমে যদি জুপিটারের অ্যাটমসফিয়ারের মধ্যে একটি পালস চার্জ করা হয়, যার ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে মিশে গিয়ে একটি ব্লাস্ট তৈরি হবে, যার ফলে একটি শকওয়েভ তৈরি হবে যা পৃথিবীকে জুপিটারের থেকে দূরে সরিয়ে দেবে, মানে যেভাবে হাইড্রোজেন বোমা তৈরি হয়। এবং প্রত্যেকে রাজি হয়ে যায়, কারণ কিছু না করে মরার থেকে কিছু চেষ্টা করে মরা অনেক ভালো। তারপর তারা সেই লাইটার কোরটি নিয়ে সুলাওয়েসি আর্থ ইঞ্জিনে গিয়ে প্রবেশ করে, যেটি ছিল ডিঅ্যাক্টিভেট। লিউ সেখানে সেই লাইটার কোরটি আর্থ ইঞ্জিনের মধ্যে ইনসার্ট করে, তবে সেটির মধ্যে কোনো মেল ফাংশন হয়েছিল, যার ফলে সেই মেশিনটি তখন কাজ করছিল না। একই সাথে সেখানে ভূমিকম্প হওয়ার ফলে সেখানে যে ফায়ারিং পিনটি ছিল সেটি কোনোভাবে জ্যাম হয়ে গিয়েছিল, যার ফলে সেখানে অবস্থিত বাকি লোকেরা সেটিকে ঠেলে সেই ফায়ারিং পিনটি ইনসার্ট করতে পারছিল না। তাদের প্রয়োজন সাহায্য, তবে সাহায্য করবে কে? প্রত্যেকটি মানুষ পালাচ্ছে সেখান থেকে, কারণ তাদের হাতে আর বেশি সময় নেই। একটা সপ্তাহের মধ্যে পৃথিবী জুপিটারের সাথে ধাক্কা খাবে এবং হয়তো একদিনের মধ্যে পৃথিবীর অ্যাটমসফিয়ার এবং জুপিটারের অ্যাটমসফিয়ার একসাথে মিশে যাবে, যার ফলে পৃথিবীতে হয়তো আর অক্সিজেনই থাকবে না। তখন পেইক্যাং সেই স্পেস স্টেশন থেকে ইউএজির সাথে কন্ট্যাক্ট করে এবং সে একটি গ্লোবাল ব্রডকাস্ট করে, যেখানে তার মেয়ে অর্থাৎ হ্যান গোটা বিশ্ববাসীকে একটি মেসেজ দেয় যে তাদের কাছে একটি মাত্র হোপ অর্থাৎ একটি আশা রয়েছে, যার ফলে তারা পৃথিবীকে হয়তো বাঁচাতে পারবে। তাই প্রত্যেকটি মানুষ যারা পালাচ্ছে এদিকে ওদিকে, তারা যাতে পৃথিবীকে বাঁচানোর সেই শেষ চেষ্টাটুকুনি করে। এবং তারপরেই আমরা খেয়াল করি যে যেসব মানুষরা পালাচ্ছিল তারা আবার রিটার্ন চলে আসে এবং সুলাওয়েসিতে এসে সেই বাকি লোকেদের সাহায্য করা শুরু করে। তারা প্রত্যেকে সাহায্য করে সেই ফায়ারিং পিনটি অ্যাক্টিভেট করে দেয় এবং সেই আর্থ ইঞ্জিনটি অ্যাক্টিভেট হয়ে যায়। তবে সেটিকে অ্যাক্টিভেট করতে গিয়ে বহু মানুষ তাদের নিজেদের জীবন হারিয়েছে। লি নামক সেই ইঞ্জিনিয়ার অর্থাৎ যার এই প্ল্যানটি ছিল, সে সবাইকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। একই সাথে লিউ এবং টিম তারা দুজনেই তাদের জীবনের সাথে খেলে সেই লাইটার কোডটি সেখানে ইনসার্ট করেছিল। তারা সেই আর্থ ইঞ্জিনটির মাধ্যমে জুপিটারের অ্যাটমসফিয়ারের মধ্যে একটি পালস চার্জ করে যাতে জুপিটারের হাইড্রোজেনগুলি সম্পূর্ণভাবে জ্বলে যায়। তবে দুঃখের বিষয় হলো সেই পালসটির পাওয়ারটি এতটা স্ট্রং ছিল না যে সেটা জুপিটারের অ্যাটমসফিয়ারে গিয়ে পৌঁছাবে এবং তাদের এতক্ষণে যে চেষ্টা ছিল সেটি সম্পূর্ণভাবে বৃথা হয়ে যায়। তারা সম্পূর্ণভাবে হার মেনে ফেলেছে। তবে সেই মুহূর্তে পেইক্যাং তার মাথায় একটি আইডিয়া আসে। সেই স্পেস স্টেশনের মধ্যে যথেষ্ট ফিউল ছিল, তার মধ্যে যথেষ্ট পাওয়ার ছিল এবং সে ডিসাইড করে সেই স্পেস স্টেশনটিকে ইউজ করবে সেই পালসের পাওয়ারটিকে বাড়ানোর জন্য। মস পেইক্যাংকে সেই কাজটি একদমই করতে দিতে চাইছিল না, কারণ মস বর্তমানে হেলিওস প্রজেক্টকে ইনিশিয়েট করে ফেলেছে। তখন পেইক্যাং তার স্পেস স্যুটের মধ্যে দিয়ে সেই ভডকার বোতলটি বার করে, যেটা তার ফ্রেন্ড ম্যাকারফ তাকে দিয়েছিল, এবং সেটি মসের গায়ে ছুঁড়ে মারে, যার ফলে সেখানে আগুন জ্বলে যায় এবং সেই সম্পূর্ণ এআইটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেই স্পেস স্টেশনটিকে এখন মস কন্ট্রোল করতে পারবে না। তারপর পেইক্যাং সেই স্পেস স্টেশনটিকে চালিয়ে নিয়ে যায় সেই পালসের দিকে। অন্যদিকে তার ছেলে যখন জানতে পারে সেটা, সে আরো রেগে যায়। প্রথমত তার বাবা এতদিন ধরে তার সাথে দেখা করেনি, তাকে ছোটবেলায় পৃথিবীতে রেখে চলে গিয়েছিল এবং এখন তার বাবা চিরতরই তাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, যেটা সে একদমই পছন্দ করে না। তবে পেইক্যাং এই গোটা মানব সভ্যতাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে এবং সে সেই সম্পূর্ণ স্পেস স্টেশনটি সেই পালসের মধ্যে নিয়ে যায়, যার ফলে সেখান থেকে একটি এনার্জি চার্জ করা হয় যেটা জুপিটারের অ্যাটমসফিয়ারে গিয়ে পৌঁছায়, আর সেখানে একটি বড় এক্সপ্লোশন হয় যার আফটার শকটি আমরা খেয়াল করতে পারি। তবে সেই আফটার শকের ফলে গোটা পৃথিবীতে নানান বিপর্যয় দেখা যায়। প্রত্যেকটা মানুষ আন্ডারগ্রাউন্ডে লোকানোর চেষ্টা করছে
তবে লিউ এবং হ্যান সেখানে ফেসে গিয়েছে। তারা কোনো মতে সেখান থেকে পালার ছিল। তবে ফাইনালি তাদের কাছে আর যখন কোনো বাচ্চার রাস্তা ছিল না, লিউ তখন সে ক্যাপসুলটি ইউজ করে, এক টাইপের বেলুনের মতন, যেটা স্মাগল করে সে বাইরে বেরোনোর এই স্যুটটি পেয়েছিল গল্পের শুরুতে, যেটা আমি বলেছিলাম। তবে আমরা খেয়াল করি সেই ক্যাপসুলটি ভেঙে যায় এবং লিউ খুব গুরুতর আহত হয়েছে। তবে ফাইনালি লিউকে রেস্কিউ করে নেওয়া হয়েছে। পরের সিন দেখায় বহু দিন পর লিউ এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে, একই সাথে তার বোন হ্যান সেও বড় হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকে সার্ভাইভ করে নিয়েছে এবং পৃথিবী সেও জুপিটার গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে বেরিয়ে গিয়েছে। লিউ তার সাহসিকতার জন্য যথেষ্ট সম্মান পেয়েছে এবং সে এখন বর্তমানে একটি জুনিয়র ড্রাইভারে পরিণত হয়েছে এবং বর্তমানে সে পৃথিবীর সেই দ্য ওয়ান্ডারিং আর্থ প্রজেক্টটিকে কন্টিনিউ করছে, অর্থাৎ তারাও বেরিয়ে পড়েছে সেই নতুন সৌরমণ্ডলের সন্ধানে, যেটির নাম ছিল আলফা সেঞ্চুরি। আর এখানেই গল্প শেষ হয়। গল্পটা আমার ভালো লেগেছে, তবে গল্পে একটু ইমোশনাল টাচ দেওয়া হয়েছে, যেটা সচরাচর চাইনিজ সিনেমাগুলোতে দেওয়া হয়ে থাকে। তবে সেটা আমার খারাপ একদমই লাগেনি। একই সাথে গল্পে একটি দারুণ মেসেজ দিয়েছে যে হোপ কখনো ছাড়া উচিত নয়, অর্থাৎ মনের মধ্যে একটি আশা অলওয়েজ রাখা উচিত। গল্পের বহু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো স্যাক্রিফাইস করেছে নিজেদের, যেমনটা পেকিয়াং, যে ছোটবেলায় তার গোটা পরিবারকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর তার বাবা, যার নাম হচ্ছে জিয়াং, সেও তার নাতি এবং নাতনিকে বাঁচাতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করেছিল। এছাড়াও রয়েছে কাউন্টলেস স্যাক্রিফাইস। এনিওয়েজ, এই ছিল গল্প, অ্যান্ড আই হোপ গল্পটি আমি আপনাদের ভালো মতন এক্সপ্লেন করতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সেটিও করে নেবেন। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি সেটি একটি কমেন্ট সেকশনে জানাবেন। একই সাথে কোনো ওপিনিয়ন থাকে সেটিও জানাবেন এবং আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, যেখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি। সো এই ভিডিও আপাতত এইটুকুই ছিল। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।